সালের অক্টোবর মাস। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে। এমন প্রেক্ষাপটে 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। 28 অক্টোবর ছিল বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের একেবারে শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। 28 অক্টোবরের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাত হয়েছিল। 3 দিনের তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ তখন কার্যত রাজপথ দখল করে নেয়। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল তখন সংলাপে বসেছেন সংকটের সমাধান খুঁজতে। তখন অনেকেই ধারণা করেছিলেন যে এই সংলাপ ব্যর্থ হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন যে KM হাসান যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়, তাহলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে লগি বৈঠা হাতে ঢাকায় চলে আসে। আব্দুল জলিল এবং আব্দুল মান্নান ভূঁইয়া দফায় দফায় বৈঠকে বসলেও সংকট সমাধানের জন্য তারা অগ্রসর হতে পারছিলেন না, কারণ উভয় দল তাদের নিজের অবস্থানে অটল ছিল। এদিকে ক্ষমতার মেয়াদ শেষ দিকে থাকায় সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিএনপি সরকারকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। সময়ও দ্রুত ফুরিয়ে আসছিল। এমন অবস্থায় রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দৈনিক প্রথম আলো তখন এক প্রতিবেদন লিখেছিল, অনেকের মধ্যে এরকম আশঙ্কাও দেখা যায় যে 28 অক্টোবর দুই পক্ষের মধ্যে বড় কোনো সংঘাত না ঘটে যায়। বিএনপি এবং আওয়ামী লীগ দু দলই তো এরকম প্রস্তুতি নিয়েই রেখেছে। 27 অক্টোবর রাত 12টার পর অষ্টম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে। 28 অক্টোবর ছিল বিএনপি সরকারের শেষ দিন। সেদিনই বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার শপথ হবার কথা। আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল যে KM হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। KM হাসান দায়িত্ব নেবেন না, এমন একটি গুঞ্জন অবশ্য আগেই তৈরি হয়েছিল। কিন্তু 27 অক্টোবর রাতে KM হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে অপারগতা প্রকাশ করেন। ফলে পরিস্থিতি পাল্টে যায়। KM হাসান এক বিবৃতিতে জানিয়ে দেন যে দুই প্রধান রাজনৈতিক দলের সংলাপে কোনো ঐকমত্য না হওয়ায় তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেননি। বিচারপতি KM হাসান অপারগতা প্রকাশ করার পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট আরও জটিল আকার ধারণ করে। 27 অক্টোবর দেশের বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবর পাওয়া যায়। বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার খবর প্রকাশিত হয় পত্রিকায়। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি এবং গাজীপুরে জামায়াত নেতাসহ 4 জন নিহত হয়েছে বলে নয়াদিগন্তের খবরে উঠে আসে। একই দিন দৈনিক প্রথম আলোর একটি রিপোর্টেও 4 জন নিহত হবার খবর প্রকাশ করা হয়। বিভিন্ন স্থানে বিএনপি এবং জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের গাড়ি, বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, ঢাকায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ডেমরার কার্যালয়ে আগুন, ধানমন্ডিতে ব্যারিস্টার নাজমুল হকের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ এবং খুলনায় বিএনপির 2 সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়। এমন অবস্থায় 28 অক্টোবর ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ ও বিএনপি। পল্টন ময়দানে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এছাড়া বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দেয়। পল্টন ময়দানে সমাবেশের ঘোষণা দিয়েছিল শ্রমিক দলও। সংঘাতের আশঙ্কায় পল্টন ময়দান এবং আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। 28 অক্টোবর সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন এবং তোপখানা মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোটের অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন, যদিও তাদের সংখ্যা ছিল আওয়ামী লীগের তুলনায় খুবই নগণ্য। অন্যদিকে জামায়াতে ইসলামের সাথে ছিল তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। উভয় পক্ষই তখন বেশ মারমুখী অবস্থানে ছিল। যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কা ছিল সকাল থেকেই। জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীরা পরস্পরকে হটিয়ে
পুরো এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেলা 11টার দিকে প্রথমে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগ সমাবেশ করার জন্য পল্টন ময়দান দখল নিতে গেলে পুলিশের সাথে এই সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগ কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোড়ে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত হয়। প্রায় ঘণ্টা দেড়েক যাবৎ পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সংঘাত চলেছে। সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। আওয়ামী লীগের কর্মীরা দৈনিক বাংলার দিকে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষ শুরু হয় জামায়াতে ইসলামের কর্মীদের সাথে। এ সময় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যদের ভাষ্যমতে বিস্ফোরণের মধ্যে কিছু ছিল ককটেল বিস্ফোরণ এবং কিছু ছিল গুলির শব্দ। পুরো এলাকায় তখন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ককটেল এবং গুলি কোন দিক থেকে আসছে সেটি বোঝা যাচ্ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ব্যাপক টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়েছিল। এ সময় ইটের আঘাতে এক ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়ে। আওয়ামী লীগ কর্মীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তাকে লাঠি দিয়ে পিটিয়ে চারপাশে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। তখনই ধারণা করা হচ্ছিল যে লাঠি দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে পত্রিকার রিপোর্টের মাধ্যমে জানা যায় নিহত সেই ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা। তার নাম মুজাহিদুল ইসলাম মুজাহিদ। তিনি ছিলেন মিরপুর 10 নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় 28শে অক্টোবর পল্টন এলাকায় সহিংসতায় নিহত 5 জনের মধ্যে 4 জনই জামায়াত শিবিরের কর্মী, অন্যজন ছিলেন ওয়ার্কার্স পার্টির কর্মী। সেদিন ব্যাপক সহিংসতা হলেও আওয়ামী লীগ পল্টন ময়দানে তাদের সমাবেশ করতে পারেনি। তবে জামায়াতে ইসলামী বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে তাদের নির্ধারিত সমাবেশ করেছে। সে সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের কর্মীরা আবারও সমাবেশের দিকে অগ্রসর হতে চাইলে জামায়াতের কর্মীরা তাদের প্রতিরোধ করে। মতিউর রহমান নিজামী যখন বক্তব্য দিতে শুরু করেন তখন বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। সে অবস্থাতেই তিনি বক্তব্য চালিয়ে যান। দৈনিক প্রথম আলো লিখেছিল, মিছিলে থাকা আওয়ামী লীগ কর্মীদের হাতে ছিল বাঁশ আর কাঠের বৈঠা। জামায়াতের কর্মীদের হাতে ছিল গজারি কাঠের লাঠি ও আগ্নেয়াস্ত্র। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের কর্মীরা জামায়াতের সমাবেশের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও জামায়াত শিবিরের গুলির মুখে তারা পিছিয়ে আসে। সে সংঘাতে কোন পক্ষ গুলি করেছে সেটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাষ্য পাওয়া যায়। 29শে অক্টোবর দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে এরকম, মুখে কাপড় বাঁধা জামায়াত শিবির কর্মীদের হাতে দেখা গেছে রিভলভার, পিস্তল ও শটগান। বিকেলে জামায়াতের আমির ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী যখন বাইতুল মোকাররমের উত্তর ফটকের সামনে বক্তৃতা করছিলেন তখন তার পাশে একজন দলীয় কর্মী অস্ত্র বের করেন। পরে সিনিয়র নেতারা তাকে প্রকাশ্যে অস্ত্র বের করা থেকে নিবৃত্ত করেন। তবে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ বলছে ভিন্ন কথা। পত্রিকাটির শেষ পাতায় অস্ত্র হাতে 2 যুবকের পাশাপাশি ছবি ছাপা হয়েছিল। সেখানে 2টি ছবির একটিতে বলা হয়েছে আওয়ামী লীগের একজন কর্মী প্রতিপক্ষের দিকে গুলি করছে, আরেকটি ছবিতে বলা হয়েছে শিবিরের একজন কর্মী প্রতিপক্ষের দিকে পিস্তল তাক করেছে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে আছে একজনের দেহ। সে ব্যক্তিকে ইত্তেফাক নিহত শিবির কর্মী হিসেবে বর্ণনা করেছে। 28শে অক্টোবর ঢাকায় বড় আকারের সহিংসতা হলেও সেদিন ঢাকার বাইরেও ছিল বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সংঘাত। 29শে অক্টোবর দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল দেশজুড়ে নৈরাজ্য। ইত্তেফাকের খবর অনুযায়ী দেশজুড়ে সহিংসতায় 11 জন নিহত হয়েছে। 29শে অক্টোবরও দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। সেদিন অন্তত 7 জন মারা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে তখন বলা হয়েছিল 3 দিনের রাজনৈতিক সহিংসতায় দেশে তখন অন্তত 23 জন নিহত হয়েছিলেন।